এই দেশ থেকে অন্য দেশে যাওয়া বা অন্য দেশ থেকে এই দেশে আসা, সেটা রাষ্ট্রের সীমানা থেকেই আসা। সেই রাষ্ট্রের সীমানা প্রতিরক্ষার দায়িত্বে আছেন তারা, কিন্তু কেন্দ্রীয় সরকার, এখন যারা সরকার চালাচ্ছেন তাদেরই দায়িত্ব। আর আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছেন সেই দায়িত্বটাও কেন্দ্রীয় সরকারের, কারণ অন্তর্রাষ্ট্রীয় বিষয় পাচার। কারণ একটি জায়গা থেকে আপনি বলছেন পাচার, আপনি এখান থেকে দুবাই গেলেন, পাসপোর্ট নিয়ে গেলেন, ওখানে আপনার পাসপোর্টটা কিনে রাখা যখন হলো তখন কিন্তু আপনি পাচার হয়ে গেছেন। বুঝলাম। আপনাদের একজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় 2004 থেকে 2009, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা কথা বলেন, আপনিও বলেন, সেই জায়গা থেকে বলছি, একজন, তিনি লোকসভাতে গিয়ে, সংসদে গিয়ে স্পিকারের টেবিলের সামনে, তখন স্পিকার যদি অধিবেশনে ছিলেন না, তিনি এক গাদা কাগজপত্র ছুড়ে দিচ্ছেন অনুপ্রবেশের বিরুদ্ধে। সেও এক রকমের পাচার, জেনে এবং না জেনে দুরকমই হয়। আপনাদের এখন কতজন সাংসদ লোকসভায়? তা আমাদের সাংসদের সংখ্যার সঙ্গে এই আইনের কি বলছি, কতবার কাগজ ছুড়ে দিয়েছেন? কাগজ ছুড়ে, তার মানে এবারে বলছেন সরকার আগামী দিনে, তাহলে আপনার কথা মানে আপনি বলছেন ওই কাগজ ছোড়ার পরে পাচার বন্ধ হয়ে গেছে? অন্তর্রাষ্ট্রীয় সীমান্তগুলোর প্রতিরক্ষার দায়িত্ব থাকবে, কেন্দ্রীয় সরকার থাকবে না। ভালো তো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এত ভয়ঙ্কর রাজনৈতিক বৈরিতা, 50 কিলোমিটার আন্দোলন দেখতে পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের অধীনে 50 কিলোমিটার বাড়িয়েছে। না, তা বলছি না, বলছি কেন্দ্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, মানে রাজ্যের সরকার, শাসক দলের এত তীব্র রাজনৈতিক বৈরিতা, এত কিছু নেই, প্রাপ্য টাকার জন্য এতবার যাতায়াত দেখলাম, ধর্ণা দেখলাম। লোকসভাতে একজন তৃণমূল সাংসদ গত 10 বছরে মানুষ পাচার নিয়ে বক্তৃতা করেছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি দেখলাম না, বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বিক্ষোভের পর। মানুষ পাচার নিয়ে আপনারা তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিককে আপনারা বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশ হিসেবে বলছেন, সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো কথা শুনেছি? এই মানুষ পাচারের মতো বিষয়টা, যেটাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করা হচ্ছে, সেখানে বাংলাভাষী, বাংলার সরকার, এর বাইরে আর এগোনোর দরকার নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সেটা এই পক্ষকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, দেশের খুব দুর্ভাগ্য, মানুষ পাচারের মতো বিষয়কেও যারা একটি রাজ্যে একটি ভাষাভাষী মানুষের মধ্যে গুটিয়ে রাখতে চান। এদিক থেকে আমি অনির্বাণ চৌধুরীকে ডেকে নেব, সিপিআই নেতা। সমীরবাবু কিছুটা সেম সাইড খেললেন এবং আমাদের পক্ষেই খেললেন, এটা আমার খুব ভালো লাগলো। মানে আমরা কিন্তু 4 জনে খেলছি। সমীরবাবু প্রথমেই স্বীকার করে নিলেন এই রাজ্যে পুলিশের একটা ভূমিকা আছে। আমি যে জেলা থেকে এসেছি, মুর্শিদাবাদ জেলা, যত পাচারপ্রবণ জেলা আছে আমাদের রাজ্যে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম। দারিদ্রতার একটা কারণ, কাজ না পাওয়া তার কারণ। তো সেই 2021 সালে মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে মাত্র 1 জন নারী পাচার হয়েছে। এটা মানে যে কোনো রূপকথাকে একদম বলে বলে 100 গোল। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, ইন্টেলিজেন্স কর্তা, তিনি এসে অনির্বাণের অগ্নিবাণে তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যদি আমার এই অভিযোগ মিথ্যে হয় রাজ্য প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। তার অভিযোগ ছিল পাচারের এই দুটো রকম তো আছেই, দেশ থেকে চলে যাওয়া, দেশে আসা, এর বাইরে শুধু মানুষকে মানুষের জন্য পাচার করা নয়, তার শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যেটাকে বলি ক্যাটাভেরিক ডোনেশন, সেটা না করে, অর্থাৎ স্বেচ্ছায় তিনি দিচ্ছেন তা না, একেবারে কিডনি কেটে নেওয়া। খাঁটি বাংলা কথায়, মধ্যপ্রাচ্যে প্রচুর কিডনির অসুখ হয়, তাদেরকে সেখানে পাঠানো হয় কাজের লোভ দেখিয়ে, কিডনি কেটে ফেরত পাঠানো হয় ভারতবর্ষে, সামান্য মুঠো টাকা হাতে নিয়ে, যেটা হয় তার 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, জীবনটা তারও আগে শেষ হয়ে যেতে পারে, তারা ফিরে আসেন। এটা কি সত্যি? একদম একদম তাই। এটা ভয়ঙ্কর বাস্তব, এটাও পাচারের একটা দিক। তাদের অঙ্গ, কিডনি কেটে নেওয়া হয় এবং তাদেরকে সামান্য কিছু, সেই দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়। 34 বছরে আপনারা কেন সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী থেকে 100 দিনের কাজ, আজকে 100 দিনের কাজের যদি টাকা পায় কারা সেই প্রান্তিক মানুষের টাকা তো আটকে রেখেছে। 100 দিনের কাজের অনেক তথ্য আছে আমার কাছে, রাজ্যের টাকা 6000 কোটি টাকার বেশি যে দিচ্ছে না, এটা তো গরিব মানুষ। আমার অনির্বাণ বা ওই অনির্বাণ বাবুর তো টাকা নয়। যারা 100 দিনে যারা অন্যায় করেছে তার দোষ, তার ত্রুটি, শাস্তি। কিন্তু 100 দিনের টাকার সঙ্গে মানুষ পাচারের যোগাযোগ আছে, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, আজকের এই টপিকটা কথা বলার আগে আমার মনে হয় ভারতবর্ষের প্রতিমন্ত্রী, মানে হোম মিনিস্ট্রির প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে আমরা এই প্রোগ্রামের বক্তব্য আমি শুরু করছি। আজকে আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ট্রাফিকিংটাকে অপরাধ মনে
না ষড়যন্ত্র মনে করি। আমার মনে হয় যে এই নিছক অপরাধ না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার যেটা বক্তব্যটা হচ্ছে যে এই টপিকটায় পক্ষ বিপক্ষ থাকতে পারে না। কারণ কি, কোনো রকমভাবে আমার কোনো ভাই বন্ধু মা বোন তাদের গায়ে যদি হাত পড়ে, সেটাকে কোনো রকমভাবেই আমরা জাস্টিফাই কেন, সেটাকে সমর্থন করার কথা চিন্তাও আলোচনাও আনবো না। দিস হ্যাজ টু বি দি ফাইনাল স্টেপ। এবং আমার বাড়ি থেকে যদি আমার পরিবারের কাউকে কেড়ে নিয়ে চলে যাওয়া হতো, আমি কিন্তু 1 মিনিটের জন্য ভাবতাম না অপরাধ, দেশদ্রোহিতা। আমার মনে হতো জাহান্নামে যাক দুনিয়া, আমাকে আমার পরিবারের লোকটাকে ফিরিয়ে দিতে হবে। তাই এটাতে কোনো প্রতিবাদের জায়গা থাকতে পারে না, বা প্রতিরোধের বা পক্ষ বিপক্ষের জায়গা থাকতে পারে না। যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা কি স্টেপস নিচ্ছি, আমাদের কি আইন আছে, আমাদের কি ব্যবস্থা আছে। আপনি যদি দেখেন ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আছে, আমাদের বিএসএফের একটা বড় ভূমিকা আছে টু এনশিওর যাতে নাকি কোনো রকমভাবে কোনো পেনেট্রেশন না হয় ইনসাইড অ্যান্ড আউটওয়ার্ড। আমাদের দুটো স্পেসিফিক আইন আছে যেটা বিএসএফ দেখে। একটা কি, একটা পাসপোর্টস অ্যাক্ট যখন আমরা ভারত থেকে বাইরে যেতে চাই, আরেকটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট উইচ ইজ এন্ট্রি টু ইন্ডিয়া, মানে যখন বাইরে থেকে কেউ ভিতরে আসে। এই দুটো পার্টিকুলার অ্যাক্টের পুরো পরিধি কিন্তু বিএসএফ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যারা নাকি বিভিন্ন রকম জায়গায় ইমিগ্রেশনটা দেখে, যেটা বিএসএফের একটা এক্সটেন্ডেড পার্ট, তাদের কাজ। এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা ইন্টেলিজেন্স ব্যুরো আছে যেটা সেন্ট্রাল এজেন্সি কন্ট্রোল করে, একটা অ্যান্টি ট্রাফিকিং সেল আছে যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের ডিরেক্ট পার্ট। একটা স্পেসিফিক্যালি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট আছে, যে ইউনিটের বিভিন্ন পার্টস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে। আপনি যদি রাজস্থান দেখেন, হরিয়ানা দেখেন, এই যে কনস্ট্যান্ট উমেন ডিপ্রিসিয়েশন বাই ওয়ে অফ ফিমেল ফিটিসাইজ, বাই ওয়ে অফ টর্চার অন উমেন, ওখানে আর মানে বিয়ে করার মেয়েই পাওয়া যাচ্ছে না। সেটার জন্য মানুষকে চলে আসতে হচ্ছে আসাম, বিহার, বেঙ্গলের কিছু পার্ট, এবং এটা ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে। এই ইন্টারস্টেট ট্রাফিকিংটা যখন হচ্ছে, সেখানে আবার আমাদের সাংবিধানিকভাবে একটা সমস্যা আছে। সাংবিধানিক সমস্যা কি? ভারতবর্ষের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধে পড়বেন না। এবং এটাকে পেনেট্রেট করে একটা যদি আমাদের পার্টিকুলার এরিয়ায় পৌঁছতে হয় যেখানে ইন্টারস্টেট ট্রাফিকিং আটকাবে, দেয়ার হ্যাজ টু বি আ ন্যাশনাল নোডাল এজেন্সি ফর ট্রাফিকিং, যেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। দেয়ার আর ইউনিটস, বাট এই ন্যাশনাল নোডাল এজেন্সিটা নেই। আর আমি আবার এই প্রোগ্রাম শেষ করার সময় আবার ভারতবর্ষের প্রতিমন্ত্রী, হোম ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে এই প্রোগ্রামের আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। আপনার মনে আছে যখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময়কার কথা বলছি, সেই সময় উনি বলেছিলেন যে যখন আমাদের জায়গা দিন, জমি দিন, আমরা এখানে ফেন্সিং করব। সেই জমি দেওয়া হয়নি। পরবর্তী সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে তাদের জমি দিতে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা রাজি হয়েছেন, কিন্তু সেই জমি পুরোটা হয়নি। তার কারণে 110 কিলোমিটার। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অর্থাৎ যেখানে পাচার অবাধ, এবং উল্টো দিকে যেটা আমি একবার ছুঁয়ে যেতে চাই, রোহিঙ্গা, তাদের এসে বিভিন্ন জায়গায় তাদেরকে সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে। এবং তাদের প্রতি এই বর্তমান সরকারের এত প্রেম, তাদেরকে অনুপ্রবেশকারীদের এত প্রেম দেখে তো সন্দেহ হচ্ছেই। আমার পরিশেষে বলতে চাই সে প্রাতঃস্মরণীয় রত্না বিশ্বাসের কথা, যিনি বলেছেন এইখানে ভোটার কার্ড পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন। তাই তাদের দুদিন বাদে যদি এরাই ওই দিল্লিতে যান, যেটা ভাস্করবাবু বললেন, যদি তাদের বলে দেওয়া হয় বাংলাদেশি, তাহলে কেস দেবেন না প্লিজ। ধন্যবাদ। কেয়া ম্যাডামের কথা অত্যন্ত প্রাসঙ্গিক এবং স্বাভাবিক। বিরোধী তো বিরোধিতা করবেই, কেন্দ্রে আছে, রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ। ইসবার 200 পার হয়নি, মাথা খারাপ হয়ে গেছে, 77 থেকে নেমে গেছে। মানুষ পাচারের সমস্যাটা তো আমাদের রাজ্যের, কেন্দ্রের নয়, 1 মিনিট, দেশের নয়। জাত পাত ধর্মের রাজনীতি ছাড়া কে করে বলেই কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে। আর রোহিঙ্গা যদি অসাংবিধানিক কথা না হয়, তাহলে কেয়াদিকে আমি বলবো যে পাকড়ি পড়া যে পুলিশ অফিসার, আইপিএস অফিসার ওখানে অন ডিউটিতে ছিল, তাকে খালিস্তানি কারা বলেছিল? কোন শব্দ বলেছিল? এটা কি ঠিক? এটা কি সাংবিধানিক? এমপিতে মধ্যপ্রদেশে যখন অন্তঃসত্ত্বাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়, তখন আপনার কমিশন কোথায়? যখন মণিপুরে ওই ধরনের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়, তখন আপনার ই কোথায়? যখন চোপড়াতে চারটে শিশু মারা যায়, তখন বিলকিস বানুর গণধর্ষণে
তাদেরকে ছেড়ে দেওয়া হয় স্বাধীনতা দিবসের দিন। হাসখালি আপনি কি হাসখালি চান? ধর্ষিতাদের জন্য আপনি একটু কাঁদুন না দাদা, প্লিজ। আপনি কি একটু ঐক্যের হাসখালি ভারত ধর্ষিতার চান? জন্য কাঁদুন না বাংলাকে খণ্ড বিখণ্ড করতে চান? আচ্ছা, ভাস্করবাবু কি বলতে চাইছেন? একটু কালিয়াগঞ্জে ধর্ষিতার জন্য আপনার কাঁদুন। বেলা হাঁটিসুটি, তাহলে পরের মেনে যাবো। বেলায় দাঁত কাঁদুন না দাদা, please। ডবল ইঞ্জিন ওরা তো সরকার বাংলার নয় মেয়ে। বলে না, আরে বাংলার আর মেয়ে খালি রামবামের একজনই সাথে হবে। সম্পর্ক ভালো বলে। আরে বাংলার মেয়ে কি একজনই বাং তো হবে? বিক্রি হয়ে বাকি গেছে, সবাই কি শূন্য। বাংলার লজ্জা হবে? বাংলা তো- নাকি উনি বাংলায় তো বাংলার বাম লজ্জা? শূন্য। বাকি সবাই বাংলার মেয়ে, এটা একটু বলুন। দীর্ঘ কথা বলবো না, একটাই কথা। হ্যাঁ। তবে এটা আমরা জানতে পেরেছি বিজেপির সময়, পাগড়ি পরলে খালিস্তানি, টুপি পরলে পাকিস্তানি।